গল্প বান্ধবী। ভোর ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত অহনার দম ফেলার সময়ও থাকে না। ওকে যদি তখন স্বয়ং যমরাজ এসে বলেন, ওরে অহনা চল, তোর স্বর্গরাজ্যে যাওয়ার সময় এসে গেছে, ও হয়তো বলবে, যমরাজ মহাশয় ক্ষমা করুন আমায়, এখন অন্তত সময় হবে না আমার আপনার সাথে স্বর্গলোকে যাওয়ার। হঠাৎই অহনা চিৎকার করে বলে উঠল, আমি আর পারছি না, এভাবে চলতে পারে না। শোনো পরাগ, তুমি তোমার বাবা মাকে নিয়ে ভালো থাকো, আমাকে ছেড়ে দাও। প্রতিদিন এত ট্যাকাস ট্যাকাস কথা, অপমান আমি আর নিতে পারছি না। আমিও তো মানুষ। ভোরবেলা উঠে থেকে রান্না করে, জলখাবার তৈরি করে, তোমার অসুস্থ বাবা মায়ের সেবা করে, সারা দিন স্কুল করে আমারও তো ক্লান্তি লাগে নাকি? সামান্য পান থেকে চুন খসলেই তোমার মায়ের বাক্যবাণ শুরু, কেন বলতে পারো? আর তোমার বাবা পেছন থেকে ফুট কাটবেন। পরাগ ফিসফিস করে বলে ওঠে, কি হলো আবার? মা কি বলেছে? কি যে তোমার হয় না মাঝে মাঝে? এত অবুঝের মতো আচরণ করো না এক এক সময়, কিছু বুঝেই উঠতে পারি না আমি। মা তো এমনিতেই অসুস্থ, ডায়াবেটিসের জন্য আজকাল চোখের সমস্যাটাও বেড়েছে, তারপর বাতে কাবু করে রেখেছে। বাবাও ভুগছে সেই কবে থেকে। ওনাদের বয়স হয়েছে, কখন কি বলেছে তা ধরতে আছে না রাগ করতে আছে? অহনা বলে উঠল, ওনাদের অসুখ বিসুখ নিয়ে তো কিছু বলিনি আমি। আমার সাধ্য মতো তাদের সেবা যত্ন করি, তারপরেও একটা ভালো ব্যবহার আশা করতে পারি নাকি আমি? ওনাদের জন্য তো আজ পর্যন্ত বিয়ের পর থেকে না সিনেমা, না কোথাও ঘুরতে যাওয়া। এই ২ মাস আগেই বাপের বাড়িতে ১০ দিন থাকবো বলে গেলাম, কিন্তু ৩ দিন পরেই তোমার ফোন পেয়ে তড়িঘড়ি চলে আসতে হলো। ভেবেছিলাম মাকে নিয়ে মামার বাড়ি যাব, বিয়ের পর থেকে একবারও তো যেতে পারিনি। অহনার চিৎকারের আওয়াজ পেয়ে পরাগের বাবা মতিলাল বাবু এসে বললেন, কী রে বাবু, কি হয়েছে? বৌমা, কি হলো? বাবু অফিসে যাবে না? ওকে খেতে দিয়েছো? তোমাদের কথার আওয়াজ পেয়ে তোমার শাশুড়ি মা চিন্তা করছিল। অহনা বিরক্ত হয়ে বলে ওঠে আবার, আচ্ছা বাবা, আমিও তো স্কুলে যাই, আপনার কি মনে হয় না আমাকেও তো উচিত একটু খাবার বেড়ে দেওয়া? যখন স্কুল থেকে বাড়ি ফিরি আমিও আপনার ছেলের মতো ক্লান্ত থাকি, আমারও যত্ন লাগে। পরাগ সঙ্গে সঙ্গে বলে, আহ, কি হচ্ছে কি অহনা? বাবা তুমি ঘরে যাও, কিছুই হয়নি। পরের দিন সকালবেলা অহনা স্নান সেরে সব কিছু গুছিয়ে নিচ্ছে স্কুলে বেরোবার আগে। শাশুড়ির ঘরে গিয়ে প্রতিদিনের মতো কি কি ওষুধ খাবেন সব বার করে দিল, আর বলল, মা, আমি থাকতে থাকতে স্নানটা সেরে নিলেই তো পারতেন। উনি বললেন, না, আমি পরে করব, আমাকে নিয়ে অত চিন্তা না করলেও চলবে তোমার। তারপর উনি অর্থাৎ সুরমা দেবী ছেলেকে ডাকলেন, শোন বাবু, গোড়ালির ব্যথাটা ভীষণ বেড়েছে, সময় করে একদিন আমায় ডাক্তারখানায় নিয়ে যাস। অহনা বলে ওঠে, আমাকেই তো বললে পারতেন, এর আগে প্রত্যেকবার তো আমিই নিয়ে গেছি, আপনার ছেলের কোনো দিন সময় হয়েছে? সুরমা দেবী তখন বললেন, তোমাকে বললে তো আবার তোমার মনে হবে আমরা তোমাকে বেশি খাটাচ্ছি, তোমার যত্ন আত্তি করি না। অহনা বলল, মা, এভাবে বলবেন না, কাজ থেকে ফিরলে সব মানুষই ক্লান্ত থাকে, সে কথাই কাল বাবাকে বলেছি। অহনার শাশুড়ি বলে ওঠেন, আমার যদি ক্ষমতা থাকতো সবটা করবার, তাহলে তোমাকে দিয়ে কি আর। বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললেন। অফ পিরিয়ডে স্টাফ রুমে বসে অহনা ক্লাস টেস্টের খাতা দেখছে। হঠাৎ ফোন এলো, মালিনী ফোন করেছে, অহনার স্কুলের বান্ধবী। ওপার থেকে বলছে, আমি আর পারলাম না, মিমিকে নিয়ে বেরিয়ে এলাম, ওর সঙ্গে থাকা যায় না, ওকে মানুষ বলি মনে করি না আমি। অহনা বলল, কি হয়েছে, কোথায় আছিস এখন? মালিনী জানায়, আমি সুনয়নার বাড়িতে আছি, তুই পারলে আসিস, অনেক কথা আছে। অহনা বলে সে স্কুল ফেরত দেখা করবে ওদের সাথে। মালিনী, সুনয়না, ময়ূরী আর অহনা, ওরা 4 বান্ধবী স্কুলে পড়ার সময় থেকে। একই সাথে 4 বান্ধবী কলেজে ভর্তি হয়। সবার আগে ময়ূরী এক ইঞ্জিনিয়ার ছেলেকে বিয়ে করে দিল্লিতে সেটেল। তারপর মালিনী তাড়াতাড়ি বিয়ে করে ফেলে নিজের পছন্দের অবাঙালি পাত্র নীলেশ মালহোত্রার সঙ্গে। 2 বাড়ি থেকে এই বিয়েতে মত ছিল না। মালিনীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের পর থেকে নানা রকম খোঁটা দেওয়া, বাজে ব্যবহার করেই চলে। পরবর্তীকালে নীলেশও মালিনীর খুঁত ধরতে শুরু করলো। ওর বাপের বাড়িতে 2 দাদা বৌদিরা চাইতো না মালিনী আসুক ওই বাড়িতে।
বিধবা মায়ের ছেলে ও ছেলে বউয়ের বিরুদ্ধে যাওয়ার মতো সাহসও ছিল না। মালিনীর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই দিনের পর দিন সব মেনে নিতে হয়েছে ওকে। মালিনীর এক মেয়ে, মেয়েটা ক্লাস 1-এ পড়ে। সুনয়না এখনও বিয়ে করেনি, বিয়ে করার ইচ্ছেও নেই ওর। ওর মতে আমি সরকারি চাকরি করি, বিয়ে করে কোনো ছেলের দাসত্বগিরি করতে পারবো না। বিকেলবেলা অহনা সুনয়নার বাড়ি যায় মালিনীর সাথে দেখা করতে। অহনাকে দেখে মালিনী চোখের জল আর ধরে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে বলে, আমি আর নীলেশের সাথে থাকতে পারছি না। রীতিমতো ওর গায়ে হাত তুলেছে নীলেশ। মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কোথায় উঠব, কোনো পথ না পেয়ে সুনয়নার বাড়িতেই উঠলাম। সুনয়না বলে, আমি ভাবছি একটা বাড়ি ভাড়া নিয়ে মালিনী আর মিমিকে নিয়ে রাখি, কারণ এই বাড়িতে মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, তাদের বাচ্চারা মালিনীর থাকা নিয়ে কতটা কিভাবে মেনে নেবে, এটা একটু সমস্যার বিষয় বলে সুনয়না চুপ করে যায়। অহনাও বলে সে যতটা সম্ভব সাহায্য করবে। এদিকে দিন 7 পরেই সুনয়নার বাড়িতে অশান্তি হয় মালিনীকে কেন্দ্র করে। সুনয়না কয়েকদিন পর বাড়ি ভাড়া নিয়ে মালিনী আর মিমিকে নিয়ে থাকতে শুরু করে। এদিকে অহনার কাছে পরাগ সব শুনে বলে, এভাবে সুনয়না মালিনীর জন্য কতদিন বাড়ি ছেড়ে থাকবে, আর তোমরাই বা ওদের সব দায় দায়িত্ব কিভাবে চালাবে? আজকের দিনে দুটো মানুষের খরচ কি কম নাকি? অহনা বলে, তাছাড়া আর তো কোনো উপায় ভেবে পাচ্ছে না। অহনা আর সুনয়না বাড়ি ভাড়ার টাকা দুজনে মিলে ভাগ করে নেয়। মিমির বই খাতা, স্কুলের যাবতীয় খরচ দিল অহনা। এখন স্কুল ফেরার পথে রোজ মিমিকে স্কুলের হোমওয়ার্ক করিয়ে বাড়ি ফেরে, তাই রোজই রাত হয় বাড়ি ফিরতে অহনার। এই নিয়ে অহনা পরাগের মধ্যে রোজ এক প্রস্তুত কথা কাটাকাটি হয়ে যায়, কিন্তু তারপরেও রাতের গভীরে পরাগ অহনার সব মান অভিমান ভাসতে থাকে ভালোবাসার উষ্ণ স্রোতে। আর পরের দিন আবার সেই এক রুটিন বাঁধা জীবন চলতে থাকে। 1 মাস পর মালিনীর বর নীলেশ আসে। সুনয়নার মার কাছ থেকে ভাড়া বাড়ির ঠিকানা নিয়ে ওদের কাছে যায়। মালিনীর সাথে তুমুল ঝগড়া শুরু হয়। মালিনী বলে, কেন এসেছো তুমি? আমাকে কি কোনো দিন শান্তি দেবে না তুমি? আর আমি তো মেয়ের জন্য মরতেও পারবো না, নইলে কবেই গলায় দড়ি দিয়ে। আজ বুঝি দাদা বৌদি মায়ের অমতে গিয়ে জীবনে কত বড় ভুল করেছিলাম। নীলেশ বলে, প্লিজ মাফ কর দো মুঝে মালিনী, मैंने गलती किया, मुझे एक मौका तो दो, চলো বাড়িতে চলো। তুমি কি মেয়ের কথাটা ভুলে গেলে? মিমির কি আমাকে দরকার নেই? মিমিও তো একটু বড় হলেই বলবে, মা আমার পাপা কোথায়? এভাবে এতটুকু ছোট একটা ভাড়া বাড়িতে তোমাদের কষ্ট হচ্ছে, প্লিজ বাপস চলো মালিনী। মালিনী বলে ওঠে, আমার কষ্ট নিয়ে তোমার ভাবনা হয় তাহলে? আমার গায়ে হাত তোলার সময় মনে হয়নি? আর মিমিকে তো দিনের পর দিন তোমার মাই আমার থেকে দূরে সরানোর কত চেষ্টা চালিয়েছে। নেহাতি আমার মেয়েটা ছোট, মা ছাড়া কিছুই বোঝে না। গলার স্বর চড়তে থাকে মালিনীর। এইসব ঝগড়ার আওয়াজে বাড়িওয়ালি ছুটে এসে বলে ওঠে, এসব হচ্ছেটা কি আমার বাড়িতে? এসব চলবে না। পাড়ায় আমাদের একটা সুনাম আছে, ছি ছি ছি। আজই আমি সুনয়নার সাথে কথা বলবো, অফিস থেকে ফিরুক একবার। বাড়িওয়ালি আরও কিছু কথা বলে মালিনীকে অপমান করলো, আর মালিনীর বড় বাড়িওয়ালির সঙ্গে কিছুটা বচসায় জড়িয়ে পড়ল। সুনয়না অফিস থেকে ফেরার পর আরও ঝামেলা বাড়ল। নীলেশ বলে উঠল, দেখুন সুনয়না, আপনি আপনার বান্ধবীকে একটু বোঝান। তাছাড়া এভাবে আপনি আপনার বাড়ি ছেড়ে এতদিন, সেটাও তো ঠিক নয়। আর মিমিরও কি তার বাবাকে দরকার নেই? যা কিছু ঘটল পরের দিন অহনা সবটা জানল, কিন্তু কি করা উচিত তা সত্যিই বুঝে উঠতে পারল না। এদিকে মিমির সাথে অহনার খুব ভাব হয়ে গেছে। অহনা ছাড়া সে পড়তেই বসতে চায় না। সব সময় অহনা আন্টি খুব ভালো, অহনা আন্টি আমাকে চকলেট দেয়। ক্লাস টেস্টের খাতা বেরোলে মিমি সবগুলোতেই ভালো নম্বর পেল। অহনার মুখে যেন এখন শুধুই মিমির কথা। অহনার বাড়িতেও পরাগের সঙ্গে কথা বলতে বলতে মিমির কথা একবার অন্তত উঠবেই প্রতিদিন। এইভাবেই বেশ কিছুদিন চলল। সেদিন অহনার শাশুড়ি সুরমা দেবী বললেন, বৌমা, কাল যে বিয়ের নিমন্ত্রণটা আছে ওটার জন্য গিফট কিনেছ তো? তুমি আর বাবু যাচ্ছ তো? ঘোষবাবু তোমার শ্বশুরমশাইয়ের পুরনো বন্ধু, তার ছেলের বিয়ে। বাবু, তোরা যাবি তো? অহনা আর পরাগ দুজনেই জানালো তারা যাবে। পরের দিন অহনা জম কালো সাজ সাজলো বিয়েবাড়ির জন্য। একটা কালো রঙের মটকা তসর শাড়ি, কানে ভারী ঝুমকো দুল, গলায় নেকলেস। অহনার সাজ দেখে পরাগ বলল, কতদিন পর তোমাকে সাজতে দেখলাম, তোমাকে খুব ফ্রেশ লাগছে।
দেখতেও খুব সুন্দর লাগছে। বিয়েবাড়িটা খুব আনন্দ করে দুজনে কাটালো। রাত্রি 10:30 নাগাদ ফিরল ওরা। বাড়ি ফিরে যখন অহনা তার ফোনটা চেক করলো, তখন দেখলো সুনয়নার 6টা মিসড কল, আর তারপর দেখলো মালিনীর মেসেজ। লেখা আছে, চললাম রে শ্বশুরবাড়িতে। এতদিন তুই আর সুনয়না অনেক করলি আমার আর মিমির জন্য। যা করলি তার ঋণ এ জীবনে শোধ করতে পারবো কিনা জানি না। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই তোদের মতো বন্ধু পেয়েছি রে বলে। সুনয়নাটাও সত্যি আমার জন্য নিজের বাড়ি ছেড়ে এতগুলো দিন, তাই আমি আর একবার সুযোগ দিতে চাই নীলেশকে। মেয়েটার কথা ভেবে ওকে ক্ষমা করে দিলাম রে। দেখি আর একবার নতুন করে চেষ্টা করে যদি ভাগ্যটা বদলাতে পারি। ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তোরা যেন খুব ভালো থাকিস। তোদের মতো বন্ধুকে আমি কখনো হারাতে পারবো না। আর হ্যাঁ, মিমিটা আসার আগে তোর কথা ভীষণ বলছিল রে। অহনা মালিনীর মেসেজ পড়ে সুনয়নাকে কল ব্যাক করে জানতে পারল মালিনীর বর নীলেশ আর শাশুড়ি এসে ক্ষমা চেয়ে ওদের নিয়ে গেছে আজ সন্ধ্যায়। সব শুনে অহনা অনেকক্ষণ বসেছিল। অহনাকে বসে থাকতে দেখে পরাগ জানতে চাইল। অহনা সবটা বলল পরাগকে। আরও বলল, এই কদিন মিমিটার সঙ্গে এতটা সময় কাটিয়েছি যে ওকে খুব মিস করব। আমার বিকেলগুলো জুড়ে ছিল মেয়েটা, খুব মন খারাপ লাগছে। পরাগ বলল, যাক, ওদের সমস্যাটা মিটলো তাহলে এতদিনে। তপতির শাশুড়ি দরজায় নক করে বলেন, বৌমা, বাবু তোদের ঘরে একবার আসবো? পরাগ বলল, হ্যাঁ হ্যাঁ মা, তুমি এত রাতে উঠে এলে কেন? সুরমা দেবী বললেন, আসলে বাথরুমেই যাচ্ছিলাম, যেতে গিয়ে তোদের কথাগুলো কানে এলো তাই। উনি অহনার পাশে বসে অহনাকে বললেন, বৌমা, এত মন খারাপ করো না। রোজই তোমার বান্ধবীর ব্যাপারটা শুনতে পাই। তুমি তার মেয়ের জন্য এত করেছো, তাই বাচ্চাটাকে মনে পড়াটাই তো স্বাভাবিক। তবে অনেকগুলো দিনই তো হয়ে গেল, তোমরা এবার নিজের কথাটাও ভাবো। আমাদেরও তো বয়স হচ্ছে, আমাদেরও তো দেখতে ইচ্ছা করে কেউ ছোট ছোট পায়ে ছুটে বেড়াক বাড়িতে, আর আমায় ঠাম্মি বলে জড়িয়ে ধরুক। আরও বললেন, সবার কথা এত ভাবো সারাদিন, এবার একটু নিজের কথাও ভাবো। আমি সত্যিই এবার তোমায় কিন্তু শাসন করব। আর হ্যাঁ, অনেক সময় তোমায় আমি কটু কথা বলেছি বৌমা, দোষ আমারই ছিল। এই বুড়ি মাকে নিজের মা মনে করে ক্ষমা করে দিও। অহনার সঙ্গে সঙ্গে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, এ কি বলছেন মা? আমার মাকে আর আপনাকে কখনো আলাদা চোখে দেখিনি, আর মা তো মাই হয়। আমারও তো দোষ ছিল মা। দুজনেরই চোখে কোল ভিজে যায়। অহনার সঙ্গে তার শাশুড়ির যেন এক অদ্ভুত মিল হলো সেদিন। ধীরে ধীরে এক খোলা মৃদু বাতাস ছুঁয়ে গেল অহনা আর পরাগকে, আর ওরাও নতুন এক অতিথির আগমনের স্বপ্ন বুনতে শুরু করলো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।